শিক্ষার্থী বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে রসায়ন প্রথম পত্রের গুণগত রসায়ন আরেকটি ক্লাসে স্বাগতম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব একটি বিশেষ ধরনের পৃথকীকরণ পদ্ধতি, সেটি হচ্ছে দ্রাবক নিষ্কাশন। তো দ্রাবক নিষ্কাশন হচ্ছে যে প্রক্রিয়ায় কোনো জৈব যৌগকে এর জলীয় দ্রবণ হতে কোনো নির্দিষ্ট জৈব দ্রাবকে দ্রবীভূত করে আলাদা করে বিশোধন করা হয়, তাকে দ্রাবক নিষ্কাশন বলে। অর্থাৎ জৈব যৌগটি প্রাথমিকভাবে পানিতে দ্রবীভূত অবস্থায় থাকবে, পরবর্তীতে ওই দ্রবণে বাইরে থেকে অন্য একটি দ্রাবক যোগ করে জৈব যৌগটিকে পৃথক করার যে পদ্ধতি, সেটাই হচ্ছে দ্রাবক নিষ্কাশন। আমরা জানি যে সাধারণ নিয়ম হচ্ছে পোলার যৌগ পোলার দ্রাবকে এবং অপোলার যৌগ অপোলার দ্রাবকে দ্রবীভূত হয়। জৈব যৌগসমূহ সমযোজী হয় পানি অপেক্ষা জৈব দ্রাবকে অধিকতর দ্রবণীয়। তবে লক্ষ্য রাখতে হবে জৈব দ্রাবক ও পানি অমিশ্রণীয় হওয়া আবশ্যক। অর্থাৎ বাইরে থেকে যে দ্রাবকটা আমরা যুক্ত করব সেটি এবং পানি কোনোভাবেই মিশা যাবে না। এখানে আমরা একটি উদাহরণ দেখতে পাচ্ছি, যেমন একটি দ্রবণে ইথানল এবং ক্লোরোফর্ম দ্রবীভূত রয়েছে। এই দ্রবণে যদি আমরা পানি যুক্ত করি, তো সেক্ষেত্রে ইথানল কিন্তু একটি পোলার সমযোজী যৌগ এবং পানিও হচ্ছে একটি পোলার সমযোজী যৌগ। এই জন্য ইথানল পানিতে বেশি দ্রবীভূত হবে এবং ক্লোরোফর্মটা আলাদা হয়ে যাবে। এরপরে ইথানল এবং পানির মিশ্রণে যদি আমরা ইথার যুক্ত করি, তো সেক্ষেত্রে ইথানল একটি জৈব যৌগ, ইথারও একটি জৈব যৌগ। এই জন্য ইথানল এবং ইথার পরস্পরের সাথে দ্রবীভূত হয়ে যাবে এবং পানি আলাদা হয়ে যাবে। পরবর্তীতে ইথানল এবং ইথারের মিশ্রণ থেকে পাতন প্রক্রিয়ার মাধ্যমে ইথানল এবং ইথারকে আলাদা করতে হবে। মিশ্রণের উপাদান পৃথকীকরণের জন্য দ্রাবক নিষ্কাশন একটি কার্যকর পদ্ধতি। কোন তরল দ্রাবকে দ্রবীভূত কোন কঠিন দ্রবকে অন্য একটি দ্রাবক দ্বারা ঝাঁকিয়ে নিষ্কাশন করা যায়। এই কথার অর্থ কি? মনে করি আমরা একটি দ্রবণ বিবেচনা করলাম, যেখানে কঠিন আয়োডিন পানিতে দ্রবীভূত রয়েছে। এখন আমরা যদি এই আয়োডিনকে পানি থেকে পৃথক করতে চাই, তাহলে এই দ্রবণে আমার বাইরে থেকে একটি দ্রাবক যুক্ত করতে হবে এবং সেক্ষেত্রে আমরা যুক্ত করতে পারি কার্বন টেট্রাক্লোরাইড। তো এক্ষেত্রে পানি হচ্ছে একটি পোলার সমযোজী যৌগ, আয়োডিন হচ্ছে একটি অপোলার দ্রব এবং কার্বন টেট্রাক্লোরাইড হচ্ছে একটি অপোলার সমযোজী যৌগ। এই জন্য আয়োডিন পানিতে খুবই কম পরিমাণে দ্রবীভূত থাকবে এবং বেশিরভাগ আয়োডিনই আসলে কার্বন টেট্রাক্লোরাইডে দ্রবীভূত হয়ে যাবে। সো এভাবে আমরা বাইরে থেকে এই আয়োডিনের জলীয় দ্রবণে কার্বন টেট্রাক্লোরাইড যুক্ত করে আয়োডিনকে পৃথক করতে পারি। সো এই প্রক্রিয়াটাকে আমরা বলতে পারি দ্রাবক নিষ্কাশন। দ্রাবক নিষ্কাশন প্রক্রিয়া দ্বারা যত দক্ষতার সাহায্যে কোনো দ্রবণ হতে দ্রবীভূত দ্রবকে পৃথক করা যায় তা প্রকাশের জন্য এ সম্পর্কে একটি সূত্র আছে। একে বন্টন সূত্র বা ডিস্ট্রিবিউশন ল বলে। এই সূত্র অনুযায়ী পরস্পর অমিশ্রণীয় দুটি তরল দ্রাবকের উভয়ের মধ্যে দ্রবণীয় কোনো দ্রব নিয়ে ওই তরলদ্বয়ের মিশ্রণে ঝাঁকালে দ্রবটি দ্রাব্যতা অনুসারে তরলদ্বয়ের মধ্যে এমনভাবে বণ্টিত হয়ে যে
উভয় তরলে সৃষ্ট দ্রবটির ঘনমাত্রার অনুপাত স্থির তাপমাত্রায় ধ্রুবক। এই স্টেটমেন্ট দিয়ে বোঝানো হচ্ছে যে পানি এবং কার্বন টেট্রাক্লোরাইড এরা পরস্পরের সাথে অমিশ্রণীয়। তো এই দুটি দ্রাবকের মিশ্রণে যদি আমরা আয়োডিনকে নিয়ে ঝাঁকাই, তাহলে আয়োডিন তার দ্রাব্যতা অনুসারে কার্বন টেট্রাক্লোরাইড এবং পানির মধ্যে দ্রবীভূত হয়ে যাবে। অর্থাৎ বেশিরভাগ আয়োডিন কার্বন টেট্রাক্লোরাইডে দ্রবীভূত থাকবে এবং খুবই অল্প পরিমাণ আয়োডিন পানিতে দ্রবীভূত থাকবে। এবং উভয় তরলে বা উভয় দ্রাবকে আয়োডিনের যে ঘনমাত্রা হবে সেই ঘনমাত্রার অনুপাতটা স্থির তাপমাত্রায় সর্বদা ধ্রুবক থাকবে। এটি হচ্ছে আমাদের বন্টন সূত্র। যেমন দুটি অমিশ্রণীয় তরল পানি ও কার্বন টেট্রাক্লোরাইডের মিশ্রণে আয়োডিন নিয়ে ঝাঁকালে দ্রাব্যতা অনুসারে আয়োডিন পানি ও কার্বন টেট্রাক্লোরাইডের মধ্যে দ্রবীভূত হয়। মনে করি পানি ও কার্বন টেট্রাক্লোরাইডে দ্রবীভূত আয়োডিনের ঘনমাত্রা যথাক্রমে C1 ও C2। সুতরাং বন্টন সূত্রানুসারে কেডি, তো এক্ষেত্রে কেডি হচ্ছে বন্টন গুণাঙ্ক বা ডিস্ট্রিবিউশন কোএফিসিয়েন্ট। কেডি হচ্ছে C2/C1, অর্থাৎ বাইরে থেকে যে দ্রাবকটা তুমি যুক্ত করবা তাতে আয়োডিনের ঘনমাত্রা, অর্থাৎ এক্ষেত্রে সেটি হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইড, ডিভাইডেড বাই প্রাথমিকভাবে যেই দ্রাবকে আয়োডিন দ্রবীভূত ছিল সেই দ্রাবকে আয়োডিনের ঘনমাত্রা, অর্থাৎ কার্বন টেট্রাক্লোরাইডে আয়োডিনের ঘনমাত্রা ডিভাইডেড বাই পানিতে আয়োডিনের ঘনমাত্রা। এই দুটো ঘনমাত্রার অনুপাত নির্দিষ্ট তাপমাত্রায় সর্বদা ধ্রুবক থাকবে। এই ধ্রুবককে আমরা বলছি বন্টন গুণাঙ্ক বা ডিস্ট্রিবিউশন কোএফিসিয়েন্ট, বা এটাকে প্রকাশ করা হয় কেডি দিয়ে। তো সাধারণত যে কোনো ধ্রুবককে কে দিয়ে প্রকাশ করা হয়, আর এখানে ডি দিয়ে বোঝানো হচ্ছে ডিস্ট্রিবিউশন। এবার আমরা দেখব দ্রবণ থেকে দ্রবের এই নিষ্কাশন প্রক্রিয়ার দক্ষতা প্রধানত দুটি বিষয়ের উপর নির্ভর করে, যথা এক, যে দ্রাবকে দ্রবটি দ্রবীভূত থাকে তা অপেক্ষা নিষ্কাশনকারী দ্রাবকে দ্রবটির দ্রাব্যতা কত বেশি। এই কথার অর্থ হচ্ছে যে আয়োডিন শুরুতে পানিতে দ্রবীভূত ছিল, তো বাইরে থেকে আমরা কার্বন টেট্রাক্লোরাইড যুক্ত করলাম, তো কার্বন টেট্রাক্লোরাইডে আয়োডিনের দ্রাব্যতা বেশি। তো বাইরে থেকে যে দ্রাবক আমি যুক্ত করব সেই দ্রাবকে যদি দ্রবের দ্রাব্যতা বেশি না হয় তাহলে কিন্তু আমাদের সঠিকভাবে নিষ্কাশন প্রক্রিয়া সম্পন্ন করা যাবে না। দ্বিতীয় গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে কোনো নির্দিষ্ট পরিমাণ দ্রাবক দ্বারা দ্রবটিকে একবার নিষ্কাশন করার চেয়ে ওই পরিমাণ দ্রাবককে কয়েকটি ভাগে ভাগ করে বেশি সংখ্যক বার নিষ্কাশন করা যায়, তত অধিক পরিমাণ দ্রব নিষ্কাশিত হয়ে আসে। অর্থাৎ কম পরিমাণ দ্রাবক দ্বারা বারবার নিষ্কাশন করলে নিষ্কাশনের দক্ষতা অনেক বেশি হয়। এই কথাটা দিয়ে বোঝাচ্ছে, মনে করো তুমি এমন একটা দ্রবণ চিন্তা করলে যেখানে 500 ml পানি রয়েছে এবং 500 ml পানিতে 10 গ্রাম কঠিন আয়োডিন দ্রবীভূত রয়েছে। এখন আমরা যদি এই দ্রবণে বাইরে থেকে 600 ml কার্বন টেট্রাক্লোরাইড যুক্ত করি, তাহলে দেখা যাবে যে 9.9 গ্রাম আয়োডিন নিষ্কাশিত হবে। কিন্তু আমরা যদি এরকম করতাম, আমরা যদি
এই 10 গ্রাম আয়োডিন এবং 500 ml পানির মিশ্রণে আমরা যদি 600 ml কার্বন টেট্রাক্লোরাইড একবারে না দিয়ে আমরা যদি 200 ml করে করে 3 বার মোট 600 ml কার্বন টেট্রাক্লোরাইড যুক্ত করতাম, তাহলে কিন্তু বেশি পরিমাণ আয়োডিন নিষ্কাশিত হতো। অর্থাৎ এক্ষেত্রে দেখা যেত যে প্রায় 9.95 গ্রাম আয়োডিন নিষ্কাশিত হয়েছে। অর্থাৎ তুমি সব দ্রাবক একবারে যুক্ত না করে ওই দ্রাবককে কয়েকটি ভাগে ভাগ করে প্রতিটি ভাগ দ্বারা তুমি যদি আলাদাভাবে নিষ্কাশন করো, তাহলে নিষ্কাশনের দক্ষতা বেশি পাওয়া যায়। তাহলে আমরা 600 ml কার্বন টেট্রাক্লোরাইড একবারে ঢেলে দিলে যে পরিমাণ আয়োডিন নিষ্কাশিত হবে, ওই 600 ml কে আমরা যদি 200 ml 200 ml 200 ml করে মোট 3 বারে নিষ্কাশন প্রক্রিয়াটা সম্পন্ন করি, তাহলে আমরা কিন্তু আরো অধিক পরিমাণ আয়োডিন নিষ্কাশন করতে সক্ষম হব। তো এবার চলো আমরা দ্রাবক নিষ্কাশনের ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন গুলোর দিকে চলে যাই। তো আমাদের প্রথম ইম্পর্টেন্ট এক্ষেত্রে কনসেপ্ট হচ্ছে n সংখ্যক বার দ্রাবক নিষ্কাশনের পর অনিষ্কাশিত দ্রবের ভর। সেটি হচ্ছে আমাদের WN সমান W0 ইন্টু V আপন KdS প্লাস V, আর পাওয়ার হচ্ছে n। এখানে W0 এর পরিচয় হচ্ছে নিষ্কাশনের পূর্বে দ্রাবকে দ্রবের ভর। লেটস এক্ষেত্রে আমরা 10 গ্রাম বিবেচনা করতে পারি এই প্রথম দ্রবণটির ক্ষেত্রে। ভি হচ্ছে যে দ্রাবক হতে নিষ্কাশন করা হয় তার আয়তন, অর্থাৎ এক্ষেত্রে আমরা পানি থেকে আয়তন নিষ্কাশন করতে পারছি, তো এক্ষেত্রে ভি এর ভ্যালু হবে 500। এস হচ্ছে যে দ্রাবকে নিষ্কাশন করা হয় বা প্রতিবার নেওয়া হয় তার আয়তন, অর্থাৎ আমরা যদি 600 ml কার্বন টেট্রাক্লোরাইড একবারে ঢেলে দিই, তাহলে আমাদের এস এর মান হবে 600 ml। আর যদি আমরা 200 ml 200 ml এবং 200 ml করে কার্বন টেট্রাক্লোরাইড যুক্ত করি, তাহলে আমাদের এস এর মান হবে 200 ml। এন হচ্ছে নিষ্কাশন সংখ্যা, অর্থাৎ তুমি যদি 2 বার নিষ্কাশন করো 2, তাহলে এনার ভ্যালু হচ্ছে 2। তুমি যদি 3 বার নিষ্কাশন করো তাহলে এনার ভ্যালু 3, 4 বার নিষ্কাশন করলে এনার ভ্যালু 4, এভাবে চলবে। এবং কেডি হচ্ছে বন্টন গুণাঙ্ক বা ডিস্ট্রিবিউশন কোএফিসিয়েন্ট। তো কেডি আমরা কিভাবে বের করব? কেডি সমান হচ্ছে C2/C1, দ্যাট মিনস হচ্ছে বাইরে থেকে যে দ্রাবক যুক্ত করা হবে সেখানে দ্রবের ঘনমাত্রা ডিভাইডেড বাই প্রাথমিক দ্রাবকে দ্রবের ঘনমাত্রা। তো এক্ষেত্রে নিষ্কাশিত দ্রবের ভর আমরা কিভাবে বের করে ফেলতে পারি, সেটা হচ্ছে আমাদের আমরা W0 থেকে যদি আমরা WN-টা মাইনাস করে দিই, যেহেতু আমাদের W0 হচ্ছে দ্রবের প্রাথমিক ভর এবং WN হচ্ছে অনিষ্কাশিত দ্রবের ভর, তাহলে আমরা নিষ্কাশিত দ্রব্য পেয়ে যাব W0 মাইনাস WN থেকে। আর প্রতিবার সমান পরিমাণ দ্রাবক নিয়ে নিষ্কাশন না করলে অথবা প্রাথমিক দ্রাবকের আয়তন পরিবর্তন করলে, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের স্টেপ বাই স্টেপ হিসাবগুলো করতে হবে। প্রথমে আমরা প্রথমবার নিষ্কাশনের পর অনিষ্কাশিত দ্রবের ভর পাবো, দেন সেই অনিষ্কাশিত দ্রব থেকে আমরা দ্বিতীয় ধাপে আবার আমরা অনিষ্কাশিত দ্রবের ভর বের করতে পারবো। সেইভাবে আমাদের ধাপে ধাপে হিসাবটা করতে হবে। তাহলে আমরা এভাবে বলতে পারি যে প্রথমবার দ্রাবক নিষ্কাশনের পর অনিষ্কাশিত দ্রবের ভর W1,
দ্বিতীয়বার দ্রাবক নিঃশেষণের পর অনিষ্কাশিত দ্রবের ভর W2 হলে আমরা এভাবে লিখতে পারি W1 প্লাস W2 প্লাস W3। W0 যদি আমরা কমন নিই আমরা লিখতে পারি V বাই KdS প্লাস V প্লাস V বাই KdS প্লাস V হোল স্কোয়ার প্লাস V বাই KdS প্লাস V হোল কিউব। এবং এটা অসীম পর্যন্ত যাবে। এর একটা অসীম ধারা ফলো করছে, তো অসীম ধারার অসীমতক সমষ্টি আমরা কিভাবে বের করতে পারি? A/1 - R ফর্মুলা থেকে। তো আমাদের প্রথম পদ হচ্ছে V বাই KdS প্লাস V এবং সাধারণ অনুপাত হচ্ছে V বাই KdS প্লাস V। তো সেক্ষেত্রে আমাদের সবগুলো ধাপে অনিষ্কাশিত দ্রবের ভরের সমষ্টি আসবে হচ্ছে W0V/KdS। আশা করি শিক্ষার্থীরা তোমরা দ্রাবক নিঃশেষণের মূল বেসিক কনসেপ্টটা বুঝতে পেরেছো। এখন চলো আমরা দ্রাবক নিঃশেষণ সংক্রান্ত গাণিতিক সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করি। যেমন আমাদের প্রথম গাণিতিক সমস্যাটি হচ্ছে, বলা হচ্ছে 1000 সেন্টিমিটার কিউব জলীয় দ্রবণে 30 গ্রাম দ্রব দ্রবীভূত আছে। প্রতিবার 100 সেন্টিমিটার কিউব করে 3 বারে মোট 300 সেন্টিমিটার কিউব ইথার দ্বারা নিষ্কাশন করলে ওই জলীয় দ্রবণে কি পরিমাণ পদার্থ থেকে যাবে? বন্টন গুণাঙ্ক পানির অনুকূলে 0.25। তো এই কোশ্চেনটি এসেছিল কুয়েট 17-18 অ্যাডমিশনে। তো অঙ্কটি সমাধান করার জন্য তো আমরা জানি যে আমাদের অনিষ্কাশিত দ্রবের ভর হচ্ছে WN সমান W0 ইন্টু V বাই বন্টন গুণাঙ্ক KD ইন্টু S প্লাস V পাওয়ার নিষ্কাশন সংখ্যা N। তো এক্ষেত্রে লক্ষ্য করো যে W0 দেওয়া আছে 30 গ্রাম, আমাদের প্রাথমিক দ্রাবকের আয়তন হচ্ছে 1000 সেন্টিমিটার কিউব or 1000 মিলিলিটার। বন্টন গুণাঙ্ক পানির অনুকূলে, এই কথাটির অর্থ হচ্ছে যদি আমরা বন্টন গুণাঙ্ক দেখি, বন্টন গুণাঙ্ক হবে ইথারে দ্রবের ঘনমাত্রা, যেহেতু বাইরে থেকে ইথার যুক্ত করা হয়েছে, ডিভাইড বাই হবে পানিতে দ্রবের ঘনমাত্রা। তো এক্ষেত্রে যদি বন্টন গুণাঙ্ক পানির অনুকূলে 0.25 হয়, এই কথাটির অর্থ হচ্ছে যে আমরা পানিতে দ্রবের ঘনমাত্রাকে যদি 0.25 বিবেচনা করি, তাহলে আমরা ইথারে দ্রবের ঘনমাত্রাকে আমরা 1 বিবেচনা করব। তাহলে আমাদের বন্টন গুণাঙ্কের মান হবে 1/0.25। কিন্তু এস হচ্ছে যে তুমি প্রতিবার কত ml ইথার যুক্ত করছো, সেটি হচ্ছে 100 প্লাস ভি এর ভ্যালু হচ্ছে 1000। আর আমরা মোট 3 বার এই নিষ্কাশন প্রক্রিয়াটা সম্পন্ন করেছি, তাহলে উপরে পাওয়ার হবে 3। তাহলে ক্যালকুলেট করার পর পাওয়া যাবে 10.93 গ্রাম। সো এইটি হচ্ছে আমাদের আনসার।
চলো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা পরবর্তী গাণিতিক সমস্যায় চলে যাই। পরবর্তী গাণিতিক সমস্যা বলা হচ্ছে যে 100 ml জলীয় দ্রবণে কিছু আয়োডিন দ্রবীভূত আছে। কার্বন টেট্রাক্লোরাইড দ্বারা জলীয় দ্রবণটি থেকে শতকরা 90 ভাগ আয়োডিন নিষ্কাশন করা গেলে কার্বন টেট্রাক্লোরাইড ও পানিতে এর বন্টন গুণাঙ্ক কত? এই কোশ্চেনটি এসেছিল সাস্ট 1516 অ্যাডমিশন। তো এক্ষেত্রে আমাদের বন্টন গুণাঙ্ক যেটা হবে সেটি হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইডে আয়োডিনের ঘনমাত্রা ডিভাইড বাই পানিতে আয়োডিনের ঘনমাত্রা। তাহলে লক্ষ্য করো, এক্ষেত্রে কার্বন টেট্রাক্লোরাইড দ্বারা জলীয় দ্রবণটি থেকে শতকরা 90 ভাগ আয়োডিন নিষ্কাশন করা গিয়েছে। তাহলে আমরা অঙ্কটা করার জন্য এটা বিবেচনা করতে পারি যে যে প্রাথমিকভাবে 100 ml পানিতে 100 গ্রাম আয়োডিন দ্রবীভূত আছে, আমাদের হিসাবটা ইজি করার জন্য। তাহলে আমরা ঘনমাত্রা নির্ণয়ের সূত্র জানি, এস সমান হচ্ছে 1000 W/mv। ওকে, তাহলে কার্বন টেট্রাক্লোরাইড আয়রনের ঘনমাত্রা কত হবে? 1000 ইন্টু, তো আমরা ধরে নিলাম যে প্রাথমিকভাবে টোটাল 100 গ্রাম আয়োডিন পানিতে দ্রবীভূত ছিল। এখন কার্বন টেট্রাক্লোরাইডের সাহায্যে 90 ভাগ আয়োডিন নিষ্কাশন করা যায়, অর্থাৎ কার্বন টেট্রাক্লোরাইডের সাহায্যে 90 গ্রাম আয়োডিনকে নিষ্কাশন করা যায়। অর্থাৎ কার্বন টেট্রাক্লোরাইডে 90 গ্রাম আয়োডিন কি ছিল? দ্রবীভূত ছিল। তাহলে আমরা এক্ষেত্রে ডব্লিউ চিন্তা করতে পারি 90। আয়োডিনের আণবিক ভর হচ্ছে 254, আর এক্ষেত্রে আমাদের দ্রবণের আয়তন হচ্ছে 100। তো এক্ষেত্রে পানিতে যদি আমরা আয়রনের ঘনমাত্রা বের করতে চাই, তাহলে দেখো আমরা লিখতে পারি 1000, তাহলে পানিতে আয়োডিন দ্রবীভূত থাকবে 10 গ্রাম, ডিভাইড বাই 254, এবং দ্রবণের আয়তন হচ্ছে 100। তো এই ক্ষেত্রে আমরা যদি ক্যালকুলেট করি তাহলে আমাদের বন্টন গুণাঙ্ক চলে আসবে 9। এটি হচ্ছে আমাদের আনসার। চলো আমরা পরবর্তী গাণিতিক সমস্যায় চলে যাই। আমাদের পরবর্তী গাণিতিক সমস্যা বলা হচ্ছে একটি জলীয় দ্রবণের 200 ml এ থাকা আয়োডিনকে পৃথক করার জন্য প্রতিবার 25 ml করে কার্বন টেট্রাক্লোরাইড নিয়ে নিষ্কাশন করলে কতবার নিষ্কাশনের পর 99% আয়োডিন নিষ্কাশিত হবে? তাহলে আমরা জানি অনিষ্কাশিত দ্রবের ভর সূত্রটা হচ্ছে WN সমান W0 V বাই AdS প্লাস V পাওয়ার N। তাহলে যদি 99% আয়োডিন নিষ্কাশিত হয়, তাহলে অনিষ্কাশিত থাকবে কত পার্সেন্ট? 1%। তার 1% W0 এর 1%। তাহলে আমরা WN কে লিখতে পারি W0 ইন্টু 1%। 1% হচ্ছে 1/100 সমান হচ্ছে W0 V বাই KdS
প্লাস ভি পাওয়ার হচ্ছে এন। তাহলে আমরা দেখতে পাচ্ছি উভয় পাশ থেকে ডব্লিউ নোটটা ক্যান্সেল আউট হয়ে যায়। তাহলে আমরা পাচ্ছি 0.01 সমান, এক্ষেত্রে ভি হচ্ছে প্রাথমিক দ্রাবকের আয়তন, সেটি হচ্ছে 200, বন্টন গুণাঙ্ক। সেক্ষেত্রে লক্ষ্য করো এক্ষেত্রে কিন্তু আমাদের কি দেওয়া আছে, আমাদের দেওয়া আছে হচ্ছে আয়োডিনের ঘনমাত্রা পানিতে ডিভাইডেড বাই আয়োডিনের ঘনমাত্রা কার্বন টেট্রাক্লোরাইডে সমান সমান হচ্ছে 0.0116। বাট আমরা জানি আমরা কেডি কে কিভাবে ডিফাইন করেছিলাম বলো? আমরা কেডি কে ডিফাইন করেছিলাম যে কার্বন টেট্রাক্লোরাইডে আয়োডিনের ঘনমাত্রা ডিভাইড বাই পানিতে আয়োডিনের ঘনমাত্রা। তো এক্ষেত্রে এই ভ্যালুটা আমাদের হবে 1/0.0116। আমরা লিখতে পারবো 1/0.0116। আর এস এর মান হচ্ছে আমাদের কত? আমরা বাইরে থেকে কত এমএল করে কার্বন টেট্রাক্লোরাইড যুক্ত করেছি? 25 ml। তাহলে এস এর মান হবে 25, ভি হচ্ছে 200, পাওয়ার হচ্ছে এন। তো এখন আমরা যদি এই ইকুয়েশনটাকে সমাধান করতে চাই, তাহলে আমাদের সমীকরণের উভয় পাশে লগারিদম নিতে হবে। তাহলে আমরা যদি লগ নিয়ে ফেলি, লগ 0.01, লগ নিলে আমাদের পাওয়ারটা সামনে চলে আসবে, এন লগ। আমরা এক্ষেত্রে লিখতে পারবো 200 ডিভাইডেড বাই 25 আপন 0.0116 প্লাস 200। এক্ষেত্রে সমাধান করলে আমাদের এন এর মান আসবে হচ্ছে 1.867। তো যদি এন এর মান কখনো ভগ্নাংশ আসে, আমরা পরবর্তী পূর্ণ সংখ্যাটা বিবেচনা করব। তো সেক্ষেত্রে আমরা এটাকে 2 বিবেচনা করতে পারি। তাহলে আমরা বলতে পারি যে 2 বার নিষ্কাশনের পর 99% আয়োডিন নিষ্কাশিত হবে। তো চলো শিক্ষার্থীরা, এবার আমরা হচ্ছে আমাদের পরবর্তী গাণিতিক সমস্যায় চলে যাই। So, আমাদের পরবর্তী গাণিতিক সমস্যা কি বলা হচ্ছে দেখো, আমাদের বলা হচ্ছে একটি জলীয় দ্রবণে আয়োডিনের ঘনমাত্রা 0.5 মোলার। এই দ্রবণের 2000 ml কে একবার নিয়ে 500 ml কার্বন টেট্রাক্লোরাইড যোগ করে নিষ্কাশন করা হলো। প্রাপ্ত জলীয় দ্রবণের 1000 ml কে এরপর নিয়ে 250 ml কার্বন টেট্রাক্লোরাইড যোগ করে আবারও আয়োডিন নিষ্কাশন করা হলো। প্রাথমিক জলীয় দ্রবণে মানে 2000 ml বিদ্যমান আয়োডিনের কত শতাংশ নিষ্কাশিত হলো? এবং আমাকে দেওয়া আছে হচ্ছে পানিতে আয়োডিনের ঘনমাত্রা এবং কার্বন টেট্রাক্লোরাইডে আয়োডিনের ঘনমাত্রার অনুপাত হচ্ছে 0.0116। তাহলে
আমরা কিভাবে অঙ্কটা সমাধান করতে পারি? আমরা প্রথমে যেটা করব, আমরা প্রথমে 2000 ml জলীয় দ্রবণে কত গ্রাম আয়োডিন দ্রবীভূত আছে সেটা বের করে ফেলি। তাহলে আমরা এভাবে লিখি যে 2000 ml জলীয় দ্রবণে বিদ্যমান আয়োডিন সেটা হচ্ছে আমাদের SmV/1000। আমাদের মোলার ঘনমাত্রা হচ্ছে 0.5, আয়োডিনের আণবিক ভর হচ্ছে 254, আয়তন হচ্ছে 2000, নিচে 1000, তাহলে আসবে হচ্ছে 254 গ্রাম। তাহলে প্রথমবার নিষ্কাশনের পর জলীয় দ্রবণে বিদ্যমান আয়োডিনের ভর অর্থাৎ অনিষ্কাশিত আয়োডিনের ভর সেটা আসবে হচ্ছে W1 = W0 ইন্টু V/KdS+V। সেটি আসবে 254 ইন্টু ভি এর মান কত? 2000। আর এক্ষেত্রে কিন্তু আমাদের অলওয়েজ বন্টন গুণাঙ্ক কার্বন টেট্রাক্লোরাইডে আয়োডিনের ঘনমাত্রা ডিভাইডেড বাই পানিতে আয়োডিনের ঘনমাত্রা বিবেচনা করা লাগবে। তো সেক্ষেত্রে আমাদের বন্টন গুণাঙ্কের মান আসবে হচ্ছে 1/0.0116 ইন্টু আমাদের এস এর ভ্যালু হচ্ছে 500, যেহেতু আমরা 500 ml কার্বন টেট্রাক্লোরাইড নিয়েছি, প্লাস হচ্ছে 2000। সেক্ষেত্রে আমাদের ভ্যালুটা আসবে হচ্ছে 11.27 গ্রাম, অর্থাৎ 11.27 গ্রাম আয়োডিন অনিষ্কাশিত অবস্থায় থাকবে। তাহলে নিষ্কাশিত আয়োডিন সেটি হবে 254 - 11.27। এটি আসবে 242.73 গ্রাম। এবং এখনো কিন্তু 11.27 গ্রাম আয়োডিন অনিষ্কাশিত অবস্থায় রয়েছে। এখন দেখো, দ্বিতীয় ধাপে কিন্তু আমরা 2000 ml দ্রবণ নিয়ে কাজ করিনি। দ্বিতীয় ধাপে আমরা কিন্তু 1000 ml জলীয় দ্রবণ নিয়ে কাজ করেছি। এই জন্য 1000 ml জলীয় দ্রবণে বিদ্যমান
আয়োডিনের ভর সেটি কিন্তু 11.2 অর্ধেক হয়ে যাবে এবং সেটি হয়ে যাবে হচ্ছে 5.635 গ্রাম। অর্থাৎ দ্বিতীয় ধাপে আমরা কিন্তু এই 5.635 গ্রাম আয়োডিন থেকে আমরা আমাদের নিষ্কাশন প্রক্রিয়াটা সম্পন্ন করব। তো আমরা এবার লিখবো যে দ্বিতীয়বার নিষ্কাশনের পর 1000 ml জলীয় দ্রবণে বিদ্যমান আয়োডিনের ভর সেটি হচ্ছে W1 সমান W0 V/ADS প্লাস ভি। তো এক্ষেত্রে আমরা W0 বিবেচনা করব 5.635। ভি কিন্তু এবার আমরা বিবেচনা করতে হবে 1000। বাট এবার কিন্তু দেখো আমরা কিন্তু কার্বন টেট্রাক্লোরাইড বাইরে থেকে যুক্ত করেছি হচ্ছে 250 ml, তাহলে আমাদের এস এর ভ্যালু হবে 250। তাহলে আমরা লিখবো 250 আপন 0.0116 প্লাস 1000। এক্ষেত্রে আমাদের ভ্যালুটা আসবে 0.249 গ্রাম। তাহলে সুতরাং নিষ্কাশিত আয়োডিন আসবে 5.635 মাইনাস 0.249 এত গ্রাম। তাহলে ভ্যালুটা আসবে হচ্ছে 5.385 গ্রাম। তাহলে আমরা লিখতে পারি সুতরাং আয়োডিন নিষ্কাশনের হার সেটি আসবে দেখো। তো আমাদের প্রথম ধাপে টোটাল কত গ্রাম আয়োডিন নিষ্কাশিত হয়েছে? 242.73 গ্রাম। আর দ্বিতীয় ধাপে নিষ্কাশিত হয়েছে 5.385 গ্রাম। আর প্রাথমিক দ্রবণে ছিল 254 গ্রাম ইন্টু হচ্ছে 100%। তাহলে এটাই হচ্ছে 97.68%। অর্থাৎ আয়োডিন নিষ্কাশনের হার হচ্ছে 97.68%। তাহলে দেখো যে এই টাইপের অঙ্কগুলোতে যদি আমাদের প্রাথমিক দ্রাবকের আয়তন পরিবর্তন হয় এবং বাইরে থেকে যুক্ত করা দ্রাবকের আয়তন পরিবর্তিত হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা WN সমান W0 × V/KdS+V⁴ সূত্রটি সরাসরি ব্যবহার করতে পারবো না। এই ক্ষেত্রে আমাকে ধাপে ধাপে এভাবে হিসাব করতে হবে। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই দ্রাবক নিষ্কাশনের বেসিক এবং গাণিতিক সমস্যাগুলো বুঝতে পেরেছো। সো এই টপিকটা তোমাদের
বোর্ড এবং অ্যাডমিশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আশা করি সবাই ভালোভাবে ম্যাথগুলো প্র্যাকটিস করবে। তো ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।